রাম ও নারায়ণ রাম মাই কোজি লাইফস্টাইলের আরও একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। সকলকে গুড মর্নিং জানিয়ে ব্লগটি শুরু করলাম। আজকে টাইটেলে রেখেছি ভাবিনি এমন দিনও কখনো আমার জীবনে আসবে। এরই একটু ব্যাখ্যা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ হচ্ছে সানডে মানে রবিবার। গত শুক্রবার মেয়ে পিজির থেকে এসেছে, ছেলে বাড়িতেই ছিল। ছেলে মেয়েকে যেহেতু কাছে পেয়েছিলাম, সেই দিনই মেয়ের জন্য বিরিয়ানি বানিয়েছিলাম। মেয়ে তো বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে, আর মেয়ে না থাকলে বিরিয়ানি বানিয়ে খাওয়া একেবারে স্বপ্নেও কল্পনা করা যায় না, ভাবতেই পারি না। ছেলেও খেতে চায় না যে বুনু আসুক, একসঙ্গে সবাই মিলে বিরিয়ানি খাবো। এই যে দিনটা, এই যে মেয়ের জন্য ওয়েট করে থাকাটা, এটা আমাকে এখন ভীষণ ভাবাচ্ছে। ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম, মুছে নেব পরে। নিচে যাব, তবে তার আগে বাইরের ভিউটা ক্যাপচার করতে গিয়ে দেখলাম নিম গাছে প্রচুর শালিক পাখি বসে আছে। বিভিন্ন ধরনের পাখি, তবে শালিক পাখিটা একটু বেশি আছে। দেখুন না, পাখিগুলো কেমন এক ডাল থেকে অন্য ডালে ফরফর করে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। খুব শীত পড়েছে তো, মানে খুব শীত না পড়লেও এই শীতে পাখিদের কিন্তু ভীষণই অবস্থা খারাপ। তারা পাখনাগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে এই নিম গাছের ডালে, প্রচুর রোদ পড়েছে, রোদ পোহাচ্ছে। ইতিমধ্যেই আমি কিন্তু ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি, আর আমার ছেলে আমার কাছে এসেছে, কিন্তু ও এতটাই লম্বা ফোনের ক্যামেরার মধ্যে আসতে পারছিল না। তাই বললাম, দাঁড়া ফোনটা একটু ঠিক করে নি, তুই ক্যামেরার ভেতরে আসতে চাস, আয়। ওই যে ছেলে রান্নাঘরে এসেছে। এরকম মাঝে মাঝে আমার কাছে আসে, গল্প করে রান্না যখন করি। ও ভীষণ রান্নাঘরে আসতে ভালোবাসে, আর আমার কাছে থাকতে ভীষণ ভালোবাসে। মাঝে মাঝে আসবে এরকমভাবে, রান্নাঘরে ছুটে আসবে, মা তুমি কেমন আছো, কী করছো, কী রান্না করছো, ওর খোঁজ খুব এই বিষয়ে। যাই হোক, চা তো হয়ে গেল, আর চা ছেঁকতে গিয়ে দেখুন চাটা পড়ে গেল। বাটিটা একটু বড় দরকার, প্রায় প্রতিদিনই চা পড়ে যাচ্ছে। আর সকালবেলায় চাটা তো মানে লিকার চাটা আমরা একটু বেশি খাই, আমি আমার হাজব্যান্ড। তবে চায়ে চিনির পরিমাণটা আমাদের ভীষণই কম থাকে। চাটা একটু বেশি খাওয়া হয় তো সেই কারণে। আর চা খাওয়াটা সকালবেলায় শীতের দিনে, মানে এই গরম গরম চা শরীরে যেন একটা আলাদা এনার্জি দেয়। চা খাওয়ার পরে কাজের মানে ইয়েটা আরও যেন বেড়ে যায়, মানে কাজ করার এনার্জিটা আরও বেড়ে যায়, এই আর কি। এখন ছেলে মেয়ে সবাইকে ডাকছি, এসো চা খাবে। মেয়ে এখনও নিচে নামেনি, ওর কিছু উপরে কাজ আছে, কাজ সেরে নামবে। আর ছেলেকে দিয়েছি চা, টোস্ট, বিস্কুট। ইতিমধ্যে দুধওয়ালা দুধ দিতে এসেছিলো, দুধটা নিয়ে আসলাম। আর ছেলেকে জিজ্ঞেস করছি, আজ তো সানডে, কী খাবি বল, সেই মতো রান্না হবে। ও আমাকে বেশ কিছু পরামর্শ দিল। এই বলল যে মা, কদিন আগে তো বিরিয়ানি হয়েছে, আজকে হালকা পাতলা কিছু রান্না করো, বেশি ঝাল মশলা বা মশলাদার কিছু খেতে ইচ্ছে করছে না। সেই মতোই রান্নার প্ল্যান সাজিয়ে নিলাম। আজকে রান্না হবে, বাজারে ওর বাবা গেছে, দেখা যাক কি আনে, সেই মতো রান্নাটা হবে আর কি। মানে মাংস হবে না, মাছের মধ্যেই হবে। আর রাত্রিবেলার বেশ কিছু বাসন ছিল, চা খাওয়ার পর এখন ধুয়ে নিচ্ছি। তারপর তো ঘরগুলো মুছে নিতে হবে, ঘর মুছে এখনও হয়নি। যাই হোক, বাসনপত্র ধুয়ে নিয়ে যাব রান্নাঘরে আজকে রান্না কি করব। ইতিমধ্যে ওর বাবা আবার বাজারে গেছে, গিয়ে আমি যখন বাসন ধুচ্ছিলাম ফোন করেছে, কি নেব বাজার থেকে, চিংড়ি মাছ পেয়েছি, গলদা চিংড়ি, নেব কি না। হ্যাঁ নাও। হয়তো গলদা চিংড়ি আনছে, এখনও মাছ এসে পৌঁছায়নি। আর আমি চলে এসেছি ঘর মুছতে। এই যে চিংড়ি মাছ আনা হচ্ছে, এই চিংড়ি মাছ আমার মেয়ে খেতে ভীষণ ভালোবাসে। তবে গলদা চিংড়ি বলেছিল, যখন মাছের প্যাকেট খুললাম তখন কিন্তু চিংড়ি মাছটাকে দেখে গলদা চিংড়ি মনে হলো না, অতটা ভালো নয়। আমাদের এখানে গ্রামের বাজার তো, তেমন ভালো মাছ এখানে পাওয়া যায় না, যেমন পাওয়া যায় তেমনই রান্না করেছি। তবে মাছ রান্নাটা ভীষণ ভালো হয়েছিল। এই যে মাছ রান্না করা হলো, এটা কিন্তু মেয়ের জন্য। এই যে এরকম দিন কখনো আসবে সেটা ভাবিনি, কারণ হচ্ছে সবাই মিলে একসঙ্গে ছিলাম, একসঙ্গে যা রান্না হয়েছে খাওয়া দাওয়া করেছি। আলাদা করে ভাবার সময় হয়নি যে মেয়ের জন্য মেয়ে এসেছে, মেয়ের জন্য আলাদা কিছু রান্না করতে হবে, এই রকম আর কি। আর ঘর মোছা হয়ে গেছে, এখন সকালের টিফিনটা সকলকে বেড়ে দিচ্ছি। দোকান থেকে ছেঁড়া পরোটা কিনে আনা হয়েছে। আমরা তো মাঝে মাঝে ছেঁড়া পরোটা খাই, মেয়ে থাকে না, মেয়ের জন্যই বিশেষত ছেঁড়া পরোটাটা আনা হয়েছে। আর এই রসগোল্লা খেতেও ভীষণ ভালোবাসে। ওই যে বলছিলাম না, এমন দিন আসবে ভাবিনি যে মেয়ে আসবে, মেয়েকে এভাবে খাওয়াতে হবে।
এখন কিন্তু সে যেহেতু পড়াশোনার সূত্রে বাইরে থাকে, এইরকমভাবে ভাবনা চিন্তা করেই রান্নাবান্না করতে হচ্ছে। ও তো বেশি দিন থাকবে না, চলে যাবে, আবার ছেলেও চলে যাবে। যাই হোক, সকালের টিফিন খাওয়া হয়ে গেল, এখন টিফিনের বাসনগুলো ধুয়ে নিলাম, এরপর আবার মাছটা ধুয়ে নেব। দেখি মাছের প্যাকেট খুলি, তবে মাছের প্যাকেট তো আগেই খুলেছিলাম, ভয়েস ওভারটা পরে দিচ্ছি। আপনাদের আগেই জানিয়েছি মাছটা তেমন পছন্দসই হয়নি, কিন্তু খেতে স্বাদ ছিল, একেবারে টাটকা মাছ ছিল। আর ওর বাবা বলল ভেড়ির মাছ, দোকানদার বলেছে ভেড়ির মাছ এটা, যখন কিনেছিল তখন কিন্তু এই মাছগুলো নড়ছিল, ভীষণ ফ্রেশ মাছ। আর চিংড়ি মাছ কিভাবে কাটতে হয় সেটা আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওই যে দাঁড়াগুলো কেটে নিলাম, চোখগুলো কেটে নিলাম, কাঁচি দিয়ে কাটছি। পিছনের লেজের দিকে একটা শক্ত অংশ থাকে সে লেজের, সেটা কেটে নিলাম। এবার ভেতরের যে পাখনাগুলো, হলুদ পাখনা, সেগুলোও কেটে নিলাম। তারপর মাথার সামনে একটা হুল মতো অংশ থাকে, সেটা কেটে নিয়ে ওই মাথার কাছে ময়লা থাকে সেটা বার করে নেব। আবার পিঠের উপরটাও চিড়ে নিয়েছি, সেখানেও একটা সুতোর মতো ময়লা থাকে, সেটাও বার করে নেব। দেখুন মাথার ভেতরে এই যে এইরকম একটা ময়লা আছে, এই ময়লাটা প্রত্যেকটা চিংড়ি মাছ থেকে বার করে নিতে হবে। এবার পিঠের পিছনটা তো ওপরটা কেটে রেখেছি, দেখুন সুতোর মতো একটা পৈতের মতো অংশ বেরোবে, সেটাও ভালো করে ফেলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। চিংড়ি মাছ কাটা কিন্তু চিংড়ি মাছ কাটা কিন্তু একটু সময় সাপেক্ষ। এভাবেই প্রত্যেকটা মাছ আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। আর অপ্রয়োজনীয় ওই যে ডাঁড়া ফাড়া অংশগুলো, ওগুলো ফেলে দেবো, দিয়ে মাছগুলো খুব ভালো করে ফ্রেশ জল দিয়ে ধুয়ে নেব। মাছগুলো ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। চিংড়ি মাছের মালাইকারি বানাবো, এর একটা শর্ট ভিডিও আমি বানিয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। আর হবে পালং শাক। পালং শাকগুলোকে এখন কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে যাব স্নান করতে। স্নান সেরে এসে রান্নাটা করব। এই পালং শাকে কিন্তু প্রচুর পরিমাণে মাটি আছে, খুব ভালো করে ধুতে হবে, না হলে শাক ভীষণই কিচকিচ করবে। আগের দিন সবজি টবজি কেটে রাখা হয়, তবে আজকে যেহেতু সানডে, তেমন কোনো কাজের তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে করলেই হবে, তাই বাজার করে আনার পরেই সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করছি। মাছ ধুয়ে সবজি কেটে চলে এসেছি স্নান সেরে পুজোটা করে নিতে। এখন তো শীতকাল, কমলালেবুর সিজন। বাজার থেকে ঠাকুরের প্রসাদে দেওয়ার জন্য আপনাদের দাদাভাই কমলালেবু এনেছে। কমলালেবুটা ভালো করে ছাড়িয়ে উপরে যে সাদা সুতোর মতো অংশগুলো থাকে সেগুলোও ভালো করে ছাড়িয়ে নিয়ে ঠাকুরের প্রসাদের থালাতে কমলালেবু দিয়ে দিলাম। তারপর মহাদেবের মাথায় জল ঢালার জন্য পেতলের ঘটে জলটা ঢেলে নিলাম। প্লাস্টিকের বোতল থেকে আমি মহাদেবের মাথায় জল ঢালি না, ওই পেতলের ঘটে জল ঢালা ভালো। পেতলের ঘটের মধ্যে জলটা ঢেলে নিলাম। এবার ধূপ প্রদীপ সাজিয়ে নিয়ে পোলতে পাকিয়ে নিয়ে ঠাকুরের পুজোটা সেরে নেব। প্রথমেই গুরুদেবের পুজোটা সেরে নিচ্ছি। আমি শুনেছি গুরুদেবের পুজো প্রথমে করতে হয়, সেই মতো আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে ফুল এবং তুলসী পাতা অর্পণ করলাম। তারপর বাবা মহাদেবের মাথায় জল ঢেলে নিলাম, আর মা লক্ষ্মীরও পুজো সেরে নিলাম। আজকে একটা পঞ্চমুখী জবা আমার গাছে ফুটেছিল, ছাদ বাগানের গাছে, সেটা মা লক্ষ্মী শ্রীচরণে অর্পণ করেছি। এখন আরতিটা সেরে নিলাম, তারপর ঠাকুরের কাছে গড় হয়ে প্রণাম করে প্রার্থনা করে নেব। ঠাকুরের কাছে জানাবো যে ঠাকুর, তুমি নিজে ভালো থাকো, পৃথিবীবাসী সকলকে ভালো রাখো, আমার সংসারে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাপ্তি দাও, এটুকুই। আর আমাকে ইহ জগৎ থেকে মুক্তি দিও। দেখুন কত সুন্দর লাগছে না ঠাকুরের ভোগ দেখতে। অল্প সামান্য ভোগ, কিন্তু ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, জানেন তো। যাই হোক, পুজো পাঠ সেরে চলে এসেছি। আর আপনাদের দাদাভাই আমার ঘরে পরার জন্য এই জুতোটা কিনেছে, নতুন জুতো, কেমন কালার হয়েছে কমেন্ট করে জানাবেন। যে জুতোটা ঘরে ইউজ করছিলাম ওটার নষ্ট হয়ে গেছে, ফিতে ছিঁড়ে গেছে, তাই নতুন একটা জুতো নিলাম। এবার চলে এসেছি রান্নাঘরে। রান্না অনেকটাই হয়ে গেছে। এইটা চিংড়ি মাছের মালাইকারির গ্রেভি বানিয়েছি, আর চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এর একটা শর্ট ভিডিও আমি বানিয়েছি, আমার চ্যানেলে আমি আপলোড করে দেবো। চিংড়ি মাছের রেসিপিটা, চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা আমি আপলোড করে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর ওদিকে ভাত তো বসিয়ে দিয়েছি, আর শাকের আলু কেটে নেওয়া হয়ে গেছে।
ইতিমধ্যে আমার রান্নাটা হয়ে যাবে, মালাইকারিটা হয়েই গেছে। এখন শাকটা করে নেব। শাকের ভেতরে আলু দিচ্ছি, আলুটা লবণ হলুদ দিয়ে ভেজে নেব, আর ওদিকে কাঁচা লঙ্কা চিড়ে দেব। তারপর আলুটা একটু কষিয়ে নিয়ে ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে শাকের ঘন্টটা করে নেব। আর আজকে আবার আমার ছেলে তার বন্ধুদের সঙ্গে যাবে ছিন্নমস্তা কালীর মেলা দেখতে। আমাদের এখানে কাছেই ছিন্নমস্তার মেলা বসে, সেখানে সন্ধ্যার দিকে যাবে। তবে সন্ধ্যার আগেই যাবে ওর বন্ধুরা একটু আগে করে আসছে, তাই রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিয়ে ওকে খাবারটা দিয়েছি। এই যে আমার রান্না একদম কমপ্লিট, খাওয়া দাওয়া আমাদের এখন হবে। খাওয়া দাওয়ার পর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। খাওয়া দাওয়ার পর এখন সন্ধ্যাবেলায় চলে এসেছি, সকলকে গুড ইভিনিং জানাচ্ছি। আমার ছেলে মেলার থেকে এনেছে বুনুর জন্য চাউমিন আর আমার জন্য চাউমিন, আর এগরোল একটা এনেছে। যে খায় সে খাবে। ওর বাবা তো এগরোল খেতে, চাউমিন খেতে কিছুই পছন্দ করে না, তবে বাবা যদি এগরোল খায় বলে এগরোলটাও বাবার জন্য এনেছে। আর নিজে কিছু খায়নি, মানে বন্ধুদের সঙ্গে ঘুরেছে, যেহেতু খেয়ে দেই উঠে গেছিলো, যার কারণে মেলাতে ওরা কিছু খায়নি। খাবার প্যাকিং করে বাড়িতে এনেছে, আর এনেছে একটু ক্ষীর আর কি। ওখানকার ক্ষীর নাকি খেতে ভীষণ ভালো হয়। মেয়েকে দিলাম। ওই যে মেয়ের জন্য ভাবনা, আগে এমন দিন হবে মেয়েকে এভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে হবে, মেয়ে চলে যাবে বলে। তখন তো আর ভাবিনি, মেয়ে খাচ্ছে। আর আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।